বাংলাদেশে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানের যে প্রধান স্টেক হোল্ডার যারা ছিল তাদের মধ্যে রাজনৈতিক দলও ছিল, শ্রমজীবী মানুষ ছিল এবং বিশেষ করে ছাত্ররা ছিল। ছাত্রদের মধ্যে ছেলে মেয়ে সবাই ছিল। এখন এই যে গণ অভ্যুত্থানের সময় যে কোনো অভ্যুত্থানের ফলাফল হচ্ছে যে এই অভ্যুত্থান থেকে বহু লোক হতাহত হয়, অনেক লোক মারা যায়। আমরা দেখেছি যে 24-এর গণ অভ্যুত্থানেও কিন্তু অনেকে মারা গেছে, প্রায় 13,000 লোক মারা গেছে। বিভিন্ন আনঅফিসিয়াল এবং অফিসিয়াল হিসেব থেকে মোটামুটি যে ধারণা করা যায়। এখন বিষয় হচ্ছে যে এই গণ অভ্যুত্থান যে হলো এটার যে অন্তর্নিহিত বক্তব্য বা তাৎপর্য যেটা ছিল যে একটা ফেসিবাদী রাজনৈতিক ব্যবস্থা থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রূপান্তর করা, তাই না? এখন এই রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা দেখলাম যে এই যে নানা ধরনের সংস্কার, বিশেষ করে রাষ্ট্রকে নতুনভাবে গোছানো সাজানো, এই চিন্তা ভাবনাটা সবার মধ্যে আসলো আর কি। এবং আমরা দেখলাম যে এইটা করতে গিয়ে অনেকগুলো ঐক্যমত কমিশনও গঠন হলো সংস্কার নিয়ে, এবং এই ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলাপ আলোচনার মাধ্যমে রাষ্ট্রকে কিভাবে আরো অধিকতর গণতান্ত্রিক করা যায় তারা কিছু সংস্কার প্রস্তাব সাথে নিয়ে আসে। একই সাথে 2024 সালের জুলাইয়ে যে সকল স্টেক হোল্ডাররা সেই অভ্যুত্থান ঘটালো, সুতরাং তাদের একটা সুরক্ষার বিষয়ও কিন্তু এই তাদের ভাবনার মধ্যে চলে আসে। কারণ তা না হলে 24-এর ঘটনার একটা আইনগত এটা একটা অবৈধ কাজ হিসেবে কিন্তু বিবেচিত হবে। সুতরাং সেটাকে সামনে রেখে মূলত জুলাই সনদ ভিত্তি হচ্ছে এই পটভূমিটা। এই পটভূমি এবং রাষ্ট্রকে একটা নতুনভাবে তৈরি করার স্বপ্ন নিয়ে যে সংস্কার, এইগুলো এই দুটো বিষয়, একটা হলো 24-এর গণ অভ্যুত্থানের বৈধতা দেওয়া, একটা হচ্ছে এই রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো। এই দুটো বিষয় মিলে একটা জুলাই সনদ তৈরি হলো এবং আমরা জানি যে সেই সনদটি এখন বাস্তবায়নাধীন আছে। যে এই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে আবারও আলোচনা চলছে। প্রশ্ন হচ্ছে যে এই সনদ সম্পর্কে আমি যতটুকু বিভিন্ন মিডিয়ার মারফতে যতটুকু আমি বুঝতে পারলাম, বলা হচ্ছে যে এই সনদের সাথে যদি সংবিধানের কোনো সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়, সনদের কোনো বক্তব্যের সাথে যদি সংবিধানের সংঘর্ষ হয়, সেই ক্ষেত্রে এই সংবিধানের মর্যাদা হবে এই সনদের মর্যাদা হবে সংবিধানেরও উপরে, যেটা একেবারেই একটা আমি বলবো যে এটা একটা অবাস্তব এবং অন্যায় দাবি বলে আমি মনে করি, অন্যায় বক্তব্য। 2 নম্বর বিষয় হচ্ছে যে বলা হচ্ছে যে এই সনদ নিয়ে কেউ কোনো আদালতে চ্যালেঞ্জ করতে পারবে না, তাই না? এখন বাংলাদেশে এমন কোনো বিষয়কে এই জুলাই সনদের কোনো বিষয় কি কোনো আদালতে চ্যালেঞ্জ করতে পারবে না, এটা কি হতে পারে? তাই না? তাহলে তো তাহলে তো জুডিশিয়ারির মর্যাদাও ক্ষুণ্ণ হয়, বিচার বিভাগের মর্যাদাও তোমার ক্ষুণ্ণ হয়। যে আদালত যেখানে কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশন নিয়ে ব্যাখ্যা দিতে পারে, সেখানে সনদ নিয়ে আদালত কোনো কথা বলতে পারবে না। এটা তো আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়। তবে আমরা সর্বশেষ কথা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তনটা হয়েছে, সেই পরিবর্তনটাকে আমরা সমর্থন জানাই এবং সেই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের সহমর্মিতা এবং সহানুভূতি অবশ্যই রয়েছে।
এবং যে উদ্দেশ্য নিয়ে এই পরিবর্তনটা হয়েছে সেই উদ্দেশ্যের প্রতিও আমরা সাধুবাদ জানাই, রাইট? সুতরাং এই সনদটা আমি মনে করি যে মানে যে বিষয়গুলো যেগুলো নিয়ে আসলে আপত্তি আমাদের রয়েছে সেগুলোকে যদি বাদ দিয়ে এই সনদ বাস্তবায়ন করা যেতে পারে। এবং এটা এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার যে এই সনদের মধ্যে সংস্কারের বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে, রাইট? সুতরাং এইগুলো বাস্তবায়ন যে মানে এগুলোর বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে। আমি মনে করি যে এটার বাস্তবায়ন করার দায়িত্ব যদি সবাই একমত হতে পারে তাহলে এটা ঐক্যমতের ভিত্তিতেই এটার বাস্তবায়ন করা যায়। স্যার, আমাদের যে সংবিধান অনেকটাই বারবিয়ে মনে হয় আমার কাছে, এবং অনেকগুলো আর্টিকেল প্র্যাকটিক্যাল না, যার জন্য জনসাধারণ তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। যেমন একটি উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে 57 আর্টিকেল। সেখানে বলা আছে যে প্রাইম মিনিস্টার তখনই তার পদ হারাবেন যদি তিনি নিজে ইস্তফা দেন কিংবা অধিকাংশ সাংসদের আস্থা হারান। আমার প্রশ্ন হচ্ছে যে এখন তো কোর্ট তো কোনো ইন্টারাপ্ট করতে পারছে না, এখন তিনি যদি রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত ইন্টারেস্ট ব্যবহার করেন কিংবা জুডিশিয়ারিতে কোনো প্রকার ইন্টারাপ্ট করেন কিংবা অন্য কোনো কারণে কনস্টিটিউশন ভায়োলেট করেন, অর্থাৎ ব্যক্তিগত বা দলীয় স্বার্থে রাষ্ট্রের গোপন তথ্য কোন দেশকে দিয়ে দেন, এই রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য তিনি কিভাবে পানিশমেন্টের আয়তায় আসবেন এটা তো স্পষ্টভাবে সেখানে বলা নাই। সেক্ষেত্রে কি পরিবর্তন আনা যেতে পারে বলে আপনি মনে করেন? এখানে তো এটা তো একটা আপনার কনস্টিটিউশনাল প্রশ্ন তুললেন, মানে দ্য কোয়েশ্চেন ইজ ভেরি মাচ, এটা একটা পলিটিক্যাল প্রশ্ন প্লাস কনস্টিটিউশনাল একটা লিগেল ইস্যু। এখন যেটা হলো যে সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রীকে পদত্যাগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কি বাংলাদেশের সংবিধানেও সেই প্র্যাকটিস করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী যদি দায়িত্বে থেকে তিনি যদি এমন অপরাধ করে ফেলেন যে অপরাধের ফলে আপনার যে অপরাধ শাস্তিযোগ্য অপরাধ, আমি বিশ্বাস করি যেহেতু এটা আপনি যে কথাটা বলছেন যে তার জন্য একটা ব্যবস্থা থাকা দরকার, তাকে শাস্তি প্রদান করা, আমি মনে করি এটার সাথে আমি একমত। সেই ধরনের একটা ব্যবস্থা বোধহয় আমাদের সাংবিধানিক কাঠামোর মধ্যে থাকা দরকার। এবং যেটা কিন্তু এবারে যে সংস্কার কমিশন তারা কিন্তু এটা কিন্তু হইতে পারে। যেমন একটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ধরুন এই যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে যেটা হওয়ার কথা ছিল, এটা যদি আপনাকে আরেকটু মানে কংক্রিটলি যদি কথাটা বলি তাহলে এই কাজটা এখানে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলকে যদি আরো বিস্তৃত পরিসরে এটাকে ইচ্ছা করলে আপনার কনস্টিটিউশনাল কোর্ট হিসেবে আপনার এটাকে তৈরি করা সম্ভব। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু কনস্টিটিউশনাল কোর্ট আছে, এবং কনস্টিটিউশনাল কোর্টও ইচ্ছা করলে প্রধানমন্ত্রীকে ডাকতে পারে তার যে কোনো ধরনের অপকর্মের জন্য, তাই না? যেমন ধরুন বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে। সেটা হলো যে তিনি কর মাফ করিয়ে নিয়েছেন, তিনি তার রাষ্ট্রীয় সুবিধা ব্যবহার করে তিনি বিভিন্ন সুবিধা নিয়েছেন, ব্যবসায়িক সুযোগ সুবিধা নিয়েছেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে নিয়েছেন। এটা তো এক ধরনের ক্লিয়ার কাট দুর্নীতি। যখন আপনি পাবলিক পজিশনকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেন, এইটা দুর্নীতি। তো এই দুর্নীতির জন্য তো তাকে দোষী সাব্যস্ত করা যায়, এবং সেটা আপনি কিভাবে করবেন? সেটা করতে পারতো ওই কনস্টিটিউশনাল কোর্ট থাকলে এটা করা সম্ভব। কারণ আমাদের সংবিধানে আর্টিকেল 70 থাকার কারণে এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ যেতে পারার সাহস করেনি, তাই না? যদি এরকম একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বা সুপ্রা কনস্টিটিউশনাল বডি থাকতো তাহলে কিন্তু এটা করা সম্ভব হতো। যদিও এটা সংসদীয় গণতন্ত্রের ইয়ের মধ্যে কি বলে এটাকে আওতার মধ্যে এটা কোথাও প্র্যাকটিস
সম্ভবত নাই, আমি যতদূর জানি। কিন্তু আমরা কি আমাদের প্যাটার্নে একটা রিফর্ম আনতে পারি না? হ্যাঁ হ্যাঁ, সেটা তো করাই যেত, করাই যায়। যেটা বললাম, এটা সবচেয়ে ভালো হয় যদি আপনার একটা কনস্টিটিউশনাল কোড করা যায়। মানে অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন নিয়ে তো সুপ্রিম কোর্ট, এই কোর্টের বাইরে আলাদা একটা কোর্ট হতে পারে, সেটা হলো কনস্টিটিউশনাল কোর্ট, তাই না? সেটাও আপনি ইচ্ছা করলে সুপ্রিম কোর্টের আন্ডারেও করতে পারবেন, বা ওই কোর্টটার আলাদা একটা স্ট্যাটাসও দেওয়া যায়। ইভেন স্যার, গত 54 বা 55 বছরে আপনি দেখাতে পারবেন না যে রাষ্ট্র ক্ষমতা থাকা অবস্থায় কোনো সাংসদ তার পথ হারিয়েছেন করাপশন কারণে। অথচ আমরা জানি, বা দেশে প্রায় 99% মানুষ বিশ্বাস করে অধিকাংশ সাংসদ ওয়েস্টি করা হয়েছে, কয়েকজনকে ওয়েস্টি করা হয়েছে, কিন্তু মোটা দাগে গোটা থাকে যে তার পানিশমেন্ট চাইতে আসেনি। সেক্ষেত্রে তো আমাদের কনস্টিটিউশনাল রিফর্ম দরকার। স্যার, একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে অধিকাংশ আমলার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা দুর্নীতি করার এবং লাল দল, নীল দল একসাথে সাপোর্ট করে থাকে। এ থেকে পরিত্রাণের উপায় কি? এ থেকে পরিত্রাণের উপায় কি? আমরা কিভাবে মানে রাষ্ট্রের প্রকৃত সেবক হিসেবে কাজ করবো? এটা তো ধরেন, প্রথম কথা হলো এই প্রক্রিয়াটা শুরু হয়েছে 1996 সাল থেকে। আমলাদের এত সুস্পষ্ট দলীয় লেজুর বৃত্তি করা। এখন এটার থেকে পরিত্রাণের উপায় কি, সেটা হলো যে আমি মনে করি, বা বাস্তব যেটা আর কি, বাস্তব উদাহরণ হলো ব্যুরোক্রেসির মধ্যে আপনার একটা পার্ট থাকতে পারে পলিটিক্যাল ব্যুরোক্রেসি। এটাকে আপনি ওপেন করে দেন, কারণ পলিটিক্যাল ব্যুরোক্রেসি ছাড়া কিন্তু আইডিওলজিক্যাল বেসড পার্টিগুলো কাজ করতে পারবে না, তাই না? পলিটিক্যাল ব্যুরোক্রেসি ইজ নিডেড। যেটা আমেরিকাতে আছে, যে ওদের একটা সংখ্যা আছে, সম্ভবত এটা 3,000 যারা পলিটিক্যাল ব্যুরোক্রেট। এরা ওই গভর্নমেন্ট যতদিন ক্ষমতায় থাকবে ততদিনই এদের টেনে, তারপরে শেষ। শেষ মধ্যে 10% স্পট করেছে, যেটা আমি এক্সাক্ট নাম্বারটা জানি না, তবে সংখ্যাটা এরকম শুনছিলাম যে এটা সব মিলায় 3,000-এর মতো, হয়তো এটা কম বেশি হইতে পারে। পলিটিক্যাল ব্যুরোক্রেসিটাকে নীতির আওতায় নিয়ে এসে আপনি অন্যগুলোকে একদম নিষিদ্ধ করেন আইনের মাধ্যমে, যে কোনো আমলা, কোনো স্তরের আমলা কোনো দলীয় ইয়াতে আসতে পারবে না। তার কাজ হলো ইমপ্লিমেন্টেশন করা, পলিসি ইমপ্লিমেন্টেশন। কোনো দলের আনুগত্য, কোনো আমলাকে একদম আপনার সার্ভিস রুল, যেটা আচরণবিধি, সেটাকে আপনার বদলাইতে হবে, এটাকে আইনের মর্যাদায় নিয়ে আসতে হবে। আপনি ওই যে কথাটা আপনি বারবার বলেন, যে এখানে কেউ যদি ব্রিচ অফ কন্ডাক্ট করে, মানে আচরণবিধি লঙ্ঘন করে, তার জন্য আসলে শাস্তির ব্যবস্থাটা করতে হবে। আমরা দেখেছি যে জামালপুরের এক ডিসি নারী ঘটিত কেলেঙ্কারি মারাত্মকভাবে করার পরে তাকে ক্লোজ করে এনে ঢাকায় বসায় রাখছে, কিন্তু তার কোনো শাস্তি দেয়নি। হ্যাঁ, কারণ মানে এটা হলো একটা প্রবলেমটা কোথায়, যে আমলারা মনে করে যে তাদের ক্যাডারের লোকদেরকে শাস্তি দেওয়ার অথরিটি কেবল তারাই। আপনি আর্মির একটা জেনারেলকে তো আপনি শাস্তি দিতে পারবেন না সিভিল লতে এনে। বাংলাদেশের সমস্যাটা কোথায়, আমাদের এখানে অথরিটি তো ডিভিশনটা আনক্লিয়ার, কার কর্তৃত্ব কোথায়। এটা একটা ইউনিটারি স্টেট, কিন্তু কার্যত ইউনিটারি না। আপনি আর্মির কোনো কাজে আপনি ইন্টারভিন করতে পারছেন না, তাকে শাস্তি দিতে পারবেন না। আপনি আমলাদেরকে আপনি শাস্তি দিতে পারতেছেন না, তাহলে তো গভর্নমেন্ট তো ইনএফেক্টিভ। আমূল পরিবর্তন দরকার। হ্যাঁ, আমূল পরিবর্তন দরকার। হ্যাঁ, আমূল তো দরকার। আপনার এই কলোনিয়াল স্ট্রাকচার থেকে বেরিয়ে আসতে না পারলে আপনার এটা এই ধারার কলোনিয়াল স্ট্রাকচার থেকে বেরিয়ে আসার জন্য যদি সংসদীয় গণতন্ত্র থাকে, তাহলে তো কলোনিয়াল স্ট্রাকচারের ভিতর থেকে বাইরের কোনো সুযোগই নাই। এটা যদি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের তাইলে হয়তো বা, এবং সেটাও যদি চেক এন্ড ব্যালেন্স থাকে, ধর কিছুটা ধরেন ফরাসির মতো, আমেরিকার মতো, তাইলে হয়তো একটা ব্যবস্থা হতে পারে। ইন টোটো ছুঁড়ে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওইটাকে আপনি রিফর্মের মাধ্যমে আপনার ক্লাইমেটের উপযোগী করে গড়ে তোলেন, সেটা হলো ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যাত্রাও শুরু করতে পারছি না।
হ্যাঁ, আপনি অন্যের আইডিয়া থেকেই যাত্রা শুরু করেন, সমস্যা নেই, এটা কোনো দোষের কিছু না। আমি খ্রিস্টানদের কাছ থেকে একটা ভালো আইডিয়া নিতে পারি না, নিলাম, আমি সেটা অ্যাপ্লাই করব আমার কনটেক্সটে, আমার মতো করে। আপনার প্রাজ্ঞত এবং দূরদর্শিতার সাপেক্ষে আপনি একটু মূল্যায়ন করুন যে 2025 থেকে 2050 সালের মধ্যে বাংলাদেশে কি ধরনের রাজনৈতিক পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন? ভেরি টাফ কোয়েশ্চেন টু আনসার, ভেরি টাফ। আমার কাছে মনে হয়, আমার কাছে মনে হচ্ছে আগামী 25 বছরে কোনো কিছু ইউজ ভ্যালু বলতে থাকবে না, সবকিছুই এক্সচেঞ্জ ভ্যালুতে পরিণত হবে। রাজনীতিও তার মধ্যে একটা অন্যতম, তাই না? যেমন ধরুন, ওর সাথে আমার সম্পর্ক হলো বাবা মেয়ের, তাই না? আমি ওর মেয়ে ডাকি, কিন্তু কিছুদিন মানে পুঁজিবাদের ব্যাপকতা আমাদের জীবনকে এমনভাবে তৈরি করছে, একটা সময় গিয়ে দেখা যাবে যে এই সম্পর্কগুলো সব এক্সচেঞ্জ ভ্যালুতে পরিণত, গিভ এন্ড টেক, অনেক গিভ এন্ড টেক। এটা হলো ভয়াবহ চিত্র বাংলাদেশে। সুতরাং আপনাকে আগামী 50 বছর পরে, যেমন ধরেন বাংলাদেশ, আপনি হয়তো নদীমাতৃক বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, এটা আর বলতে পারবেন না। হ্যাঁ, ইট ইট পাথরের বাংলাদেশ বলতে হবে তাহলে, তাই না? আমার সোনার বাংলা না, বলবো আমার ইটের বাংলা বা আমার পাথরের বাংলা, সাদা পাথরের পাথর দেয়া, সব গাছপালা পাখি মাইরা যা থাকবে খালি বিল্ডিং আর বিল্ডিং বাংলাদেশে। তো যাই হোক, ভবিষ্যতের বাংলাদেশ রাজনীতিটাও হয়ে যাবে পুরোপুরি কমোডিটি, দুর্বৃত্তায়নের রাজনীতি হবে। তো রাজনীতি যখন পণ্যে পরিণত হয়ে যাবে, তখন আপনারা মানে সুইসাইড করা ছাড়া আপনার আর কোনো রাস্তা নাই। বাঁচতে হলে আপনার সুইসাইড হলো একমাত্র রাস্তা। স্যার, আপনি কোনো আশার পথ দেখতে পাচ্ছেন? আমি কোনো আশা দেখি না। আরেকটি বিপ্লব দরকার বলে আপনি দেখেন যে সাদা পাথরের ঘটনাটা, আপনার সিম্পল এই ঘটনাটাকে মাথায় চিন্তা করতে পারেন যে সবগুলো রাজনৈতিক দল মিলে এই আকামটা করছে। এক্ষেত্রে তারা আপনি ওই যে বললেন না যে একটা মানে একটা দুর্বৃত্তায়নের যে এক্সচেঞ্জ ভ্যালু, এটাকে সাময়িক আমরা যেভাবে ভাবি, কিন্তু এটার সোশ্যাল কস্ট, এটার পলিটিক্যাল কস্ট, এটার এনভায়রনমেন্টাল কস্ট যে কত দূর যেতে পারে সেটা তো আমরা হিসাব করি না। হাজার গুণ বেশি, লাখো গুণ বেশি। ঠিক আছে, এটাকে বলে কি ইকোনমিক্সে কি সান কস্ট বলে কিনা আমি জানি না। স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।